স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। 5 মাসেও কন্টেনার হ্যান্ডলিং অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র আহ্বান করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লোক দেখানো দরপত্রে শর্ত তৈরি করে কন্টেনার হ্যান্ডলিং এর কাজ পায় আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠদের 7 প্রতিষ্ঠান। গত 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। পট পরিবর্তনের পরও বহাল তবিয়তে তারা। অনেক লাইসেন্স দেওয়া আছে, কারো মামা, কারো চাচা, কারো দাদা, দে আর নট ফাংশনিং। লাইসেন্স নিয়ে হয়তো আরেকজনের কাছে বিক্রি করবে। ইললিগালি বহু কাজ সেখানে হচ্ছে, জঞ্জাল মুক্ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটাকে আরও যাতে কুইক রেসপন্স করতে পারে। গেল বছরে অক্টোবরে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। বন্দরের কন্টেইনার ওঠানো নামানো হয় 3টি টার্মিনালের 12টি জেটির মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বড় টার্মিনাল এনসিটির 4টি ও সিসিটির 2টি জেটির নিয়ন্ত্রণে সাইফ পাওয়ারটেক। কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে বারবার মেয়াদ বাড়িয়ে পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। জেনারেল কার্গো বার্থের 6টি জেটিতে কার্যক্রম নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের সাবেক এমপি আলাউদ্দিন নাসিম ও একরামুল করিম চৌধুরী, সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, ফজলে ইকরাম চৌধুরী ও আবু শরীফের ব্যবসায়ী প্রতিষ্ঠান। সিদ্ধান্ত নেওয়ার পরও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগের অবস্থান থেকে সরে এসেছে বন্দর কর্তৃপক্ষ। পরিবর্তন আনার দরকার, সেই পরিবর্তনের প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো মন্ত্রণালয় যখন আমাদেরকে অনুমোদন করে দিবে, আমরা ওটিএমে চলে যাব। এখন আমাদের এই অপারেশন অব্যাহত রাখতে হলে সেক্ষেত্রে হয়তো আমাদের শর্ট টার্ম কিছু মেজার নিয়ে চলতে হবে। গত 15 বছর উন্মুক্ত দরপত্রের বাস্তবায়ন না হওয়ায় অতিরিক্ত খরচ হয়েছে কন্টেইনার ব্যবস্থাপনায়। এই টাকা পণ্যের দামের সাথে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করেছেন ব্যবসায়ীরা। কম্পিটিশন যদি না থাকে ব্যবসায়, তাহলে ভোক্তারা তো ভালো প্রাইস পাবে না। এখানে তাই হচ্ছে। মন্ত্রী থেকে শুরু করে উপরওয়ালা পর্যন্ত, একদম প্রথম ব্যক্তির থেকে শুরু করে নিচে পর্যন্ত কার পকেটে কত গেছে এটা সবাই জানে। কম্পিটিটিভ একটা দরপত্র টেন্ডার হয়ে যারা আসবে, তো তাদের তো এই খরচটা বেঁচে যাবে। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময় বন্দর কেন্দ্রিক নানা ব্যবসা নিয়ন্ত্রণ করে এই 7 প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দীর্ঘদিন ড্রেজিং না করায় অস্তিত্ব সংকটে মাদারীপুরের নদ নদীগুলো হারিয়েছে নাব্য। কয়েকটি নদীর গতিপথও পরিবর্তন হয়েছে। স্থানীয়দের মতে একসময় খরস্রোতা নদীগুলো আজ মৃতপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগুলো বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। এদিকে সমীক্ষা করে ড্রেজিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। একদিকে ফসলি জমি, অন্যদিকে জেগে উঠেছে চর। দেখে বোঝার উপায় নেই এটি নদী নাকি মরা খাল। দীর্ঘদিনেও ড্রেজিং না হওয়ায় মাদারীপুরের শিবচরে বিলপদ্মা নদীর এমনই দশা। একসময় এই নদী দিয়ে চলাচল করেছে বড় বড় জাহাজ, ব্যবসা বাণিজ্যে ঘটেছে প্রসার। রাজধানী ঢাকায় লঞ্চে যাতায়াত করতেন স্থানীয়রা। কালের বিবর্তনে নদীটি এখন মরাপ্রায়। অস্তিত্ব সংকটে জেলার আড়িয়াল খাঁ, কুমার নদ। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় তৈরি হয়েছে বালুচর। নেই খরস্রোতা সেই চিরচেনা রূপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদ নদীগুলোকে ড্রেজিংয়ের মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান এলাকাবাসীর। পদ্মার মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা আস্তে 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 এটা ভরাট হয়ে যায়, যার জন্য এখানে পলিমাটি পড়তে পড়তে এখন এই নদী আর এখন নদী নাই। নদী মানে আমরা মনে বলি মইরা গেছে, নদীর কোনো স্রোত নাই, কিছু নাই, কোনো লঞ্চ মুঞ্চ কিছু চলে না। সরকারের কাছে দাবি যে নদীটা স্রোত হয়, ড্রেজিং করা, এটা কাইটা কুইটা একটা বন্দোবস্ত করলে পানি স্রোত হইলে ভালো হয়। নদীর পানি প্রবাহ সচল ও ধারণ ক্ষমতা বাড়াতে সমীক্ষা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি পরিকল্পনার মাধ্যমে এটা পাস করব এবং এই পাস করার পরে এই প্রকল্পের আওতায় যে সকল নদীগুলো খননের অন্তর্ভুক্ত থাকবে, খনন করার মাধ্যমে আমরা নদীর নাব্যতা ফেরত আনবো। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 15টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে বিলপদ্মা, আড়িয়াল খাঁ, বিশার কান্দ সহ বর্তমানে দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। ডিবিসি নিউজ ডেস্ক।
টাঙ্গাইলের ভুয়াপুরে ঝুঁকিপূর্ণ ভবনে থানার কার্যক্রম পরিচালনা হওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় পুলিশ সদস্যরা। একই অবস্থা পুলিশ সদস্যদের পরিবারের জন্য আবাসিক এলাকার ভবনগুলো। সম্ভাব্য দুর্ঘটনা ঘটার আগেই এর প্রতিকার চান তারা। ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, জানান ওসি। এটি টাঙ্গাইলের ভুয়াপুর থানা ওসি তদন্তের অফিস কক্ষ। ঠিক মাথার উপরেই খসে পড়েছে পলেস্তারা। যখন তখন জং দ্বারা রড সহ ধসে পড়তে পারে পুরো ছাদ, ঘটতে পারে প্রাণহানি। এমন ঝুঁকির মধ্যেই মানুষের জীবন নিরাপদ করতে সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে পুলিশ কর্মকর্তাকে। আসলে পুরো বিল্ডিংটার অবস্থা বর্তমানে খুবই খারাপ, নিম্নমান কাজের কারণে, আর অনেকটা পুরাতন হয়ে গেছে, যে কারণে বিভিন্ন জায়গায় বিল্ডিংটা খসে পড়ছেন। ধসে হয়তো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এটা অবশ্যই রিস্কি। এদিকে পুলিশ সদস্যদের মেস ও আবাসিক ভবনের অবস্থা আরো নাজুক। সম্প্রতি খসে পড়া পলেস্তরার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান 2 সদস্য। ঘুমের মধ্যেও থাকতে হচ্ছে বড় দুর্ঘটনার আতঙ্কে। বিশ্রাম নেওয়ার জন্য আমাদের এই থানা ভবনে এসে আশ্রয় নেই, তখন একটা আতঙ্ক কাজ করে, কারণ বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে পড়ছে। মানুষজন যদি শোয়া থাকে তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সরকার আমাদের নতুন একটা বিল্ডিং করে দেয়, এটাই আমাদের দাবি। ভবনগুলিতে বছর বছর সংস্কার হলেও তা কাজে আসেনি। ছাদ ও দেয়ালের ফাটল দেখা দেওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জন্য দাবি জানানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটা মোটামুটি ভালো ড্যামেজ হয়ে গেছে আর কি, এটা সংস্কারে খুব একটা সুফল আমরা পাবো না। আর নতুন একটা বিল্ডিং না করা পর্যন্ত আমরা এটা সুফল পাবো না। উপরে আমরা মোটামুটি যারা পুলিশ সদস্য থাকে সবাই ঝুঁকির মধ্যেই আছে। 1974 সালের 7ই আগস্ট ভুয়াপুর থানা প্রতিষ্ঠা করা হয়। 1983 সালের 9 নভেম্বর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ডিবিসি দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি দেশের সংবাদে। মাঘের শুরুতে জেকে বসেছে শীত, ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাবু সাধারণ মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 11.7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন হাওর পাড়ের বড়চাষী, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা। এদিকে চুয়াডাঙ্গায় গেল 1 সপ্তাহ ধরে তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সকালে সূর্যের দেখা মিললেও হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে সকালে কাজে বেরিয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষ। অন্যদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। মাদক ব্যবসায় নিজেকে না জড়ানোয় গোপালগঞ্জের সদরে নাহিদ মিনা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরের গোপীনাথপুরে তদন্ত কেন্দ্রে পুলিশের কাছে নিয়ে গেলে তাকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাহিদ চন্দ্রদিঘলিয়া এলাকার হোটেলে ব্যবসা করতেন। ভুক্তভোগী নাহিদ অভিযোগ করেন, মাদক ব্যবসা করার জন্য বৃহস্পতিবার রাতে গোপীনাথপুরের আমানত খান ও বাদশাহ তাকে ধরে নিয়ে যায়। এরপর সারা রাত তার উপর চলে নির্যাতন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মাদক ব্যবসা করতে বলছে ওদের সাথে, আমি করবো না বোধ হয়, ওরা ঘর তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে যায় বেধর মারছে। আর রাত 8টার থেকে শুরু করে ফজর পর্যন্ত মারছে, মাইরে পানির ভিতরে ফেলাইছে, পানির ভিতর থেকে উঠাইছে, 4 হাত পাও বাঁধছে, বাঁধতে পানির ভিতরে রাখছে, রেখে আবার উঠাইছে, এভাবে আমার মারছে। চুয়াডাঙ্গা দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। রাতে পাল্টা ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে। এ সময় সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সংগঠনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে 2 পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, আহত হয় বেশ কয়েকজন। এ সময় কয়েকটি দোকান ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরগুনার তালতলী সওদাগর পাড়ায় বিস্তীর্ণ এলাকায় চলতি মৌসুমে শিমের ভালো ফলন হয়েছে, তবে পাইকাররা না আসায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা।
সবজি বিক্রিতে উৎপাদন খরচও না ওঠায় হতাশ তারা। সরকারিভাবে বিক্রয় কেন্দ্র স্থাপন করা হলে চাষিরা ন্যায্য মূল্য পাবে, এমন মত জেলার ব্যবসায়ী নেতাদের। বরগুনার তালতলী উপজেলা থেকে ৮ কিলোমিটার দূরে বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া গ্রাম। এই গ্রামের ৮০% মানুষ সারা বছর বাণিজ্যিক ভিত্তিতে সবজির চাষ করেই জীবিকা নির্বাহ করেন। এতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অনেক যুবকের বেকারত্ব ঘুচেছে। চলতি মৌসুমে লাভের আশায় শীতকালীন সবজি শিম আবাদ করেন চাষিরা। তবে এবছর দূর দূরান্ত থেকে পাইকার না আসায় উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ তারা। কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কেবল মাত্র হবে বেচা দিয়েছে, অনেকে 2 মণ 3 মণ এইভাবে বেচে 4 মণ বেচা দিয়েছে, এর ভিতরে এই সিমের দাম পাইতেছে না। এখন রেট থাকার কথা দেখা গেছে 1000-1200 টাকা, এই জায়গায় আছে 600 টাকা। আমরা খুব অভাবে আছি আর কি। এছাড়া এবছর সার, কীটনাশক ও শ্রমিকদের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ, কিন্তু বিক্রিতে দাম না মেলায় কপালে চিন্তার ভাঁজ চাষিদের। 500 টাকা 600 টাকা মন পাইতেছে, তো আমাদের বদলা খরচ নিয়ে আমরা চলতে খুব কষ্ট হইতেছে। আমরা যে ওষুধ দিয়ে এই খরচা টাকাই আমাদের উঠতে আসে না।